এই ঘটনাটা ঠেকানো যেত। তো আপনার কাছ থেকে একটু শুনি, আপনি যেহেতু সেখানকার প্রত্যক্ষদর্শী। ওকে, কনক ভাই ধন্যবাদ আপনাকে। আমি দীর্ঘদিন যাবৎ অর্থাৎ র্যাব 3-এ কর্মরত ছিলাম, র্যাব 3-এর অ্যাডজুটেন্ট হিসেবে। তো র্যাব 3-এর দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে নিউ মার্কেট গেট, অর্থাৎ পিলখানার নিউ মার্কেট গেটটা র্যাব 3-এর দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে পড়ে। আমি আমার হাঁটুর লিগামেন্টের সমস্যার কারণে আমি সিএমএইচ এ ছিলাম। আমাকে কন্ট্রোল থেকে সকাল 8:30টার দিকে জানানো হয় যে পিলখানাতে খুব একটা সমস্যা তৈরি হয়েছে বা গেটে একটু চরম মাত্রা আনাগোনা শোনা যাচ্ছে। অর্থাৎ বাহিরে যে সমস্ত লোকজন, অর্থাৎ আমাদের এফএস যারা ছিল, ইন্টেলিজেন্সের লোকজন যারা ছিল, র্যাবের ইন্টেলিজেন্সের লোকজন, তারা বলছে যে পিলখানাতে একটা সমস্যা তৈরি হচ্ছে। তখনই সঙ্গে সঙ্গে আমাদেরকে কন্ট্রোল থেকে জানানো হয়, ঠিক আছে আমাদের CPC-4 অর্থাৎ স্পেশাল কোম্পানি যেটা থাকে তাদেরকে মুভ করানো হয়, যেটার কোম্পানি কমান্ডার ছিল হচ্ছে এডি অর্থাৎ আনসারের এডি শহীদ ভাই, আর হচ্ছে কোম্পানি ওয়াইসি ছিল ক্যাপ্টেন শফিক, আর আমি অ্যাডজুটেন্ট ছিলাম, আর হচ্ছে সিও ছিলেন হচ্ছে কর্নেল জাকির, উনি জাস্ট কিছুদিন আগেই এসছেন। তার আগে ছিলেন কর্নেল উইং কমান্ডার সুলতান নুরানি স্যার। তো আমরা খুব ঘনিষ্ঠ ছিলাম গুলজার স্যারের সঙ্গে। তো এটা আমাদের সিও অর্থাৎ প্রিভিয়াস সিও যিনি সুলতান নুরানি স্যার, গুলজার স্যারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিলেন। তো ইনিশিয়ালি আমরা আমাদের CPC-4 কে অর্থাৎ স্পেশাল কোম্পানি যেটা, সেটাকে মুভ করাই। আর আমাদের এমনি নিয়মিত পেট্রোল যেটা ছিল, অর্থাৎ 30 থেকে 40 জনের একটা টিমকে ওই জায়গাটা মুভ করানো হয়। সিও আসেন, আমি সিএমএস থেকেও যে জয়েন করি ওইখানে। তো আপনার আনুমানিক 9:30 অথবা 40-এর মধ্যে কর্নেল জাহিদ, উনি আমার প্রিভিয়াস সিও ছিলেন, অর্থাৎ 31 বেঙ্গল এবং 1 ব্রিগেড, স্যারের কল আসে যে একটা অসন্তোষ দেখা দিচ্ছে এবং দরবার হলের মধ্যে একটু সমস্যা মনে হচ্ছে, তো তোমরা কি ইয়েতে আছো? তো আলটিমেটলি তার একদিন আগেও আমার সঙ্গে কর্নেল জাহিদ এবং তার ফ্যামিলি সহ আমরা একসঙ্গে বসে ডিনার করেছি। তো আমরা বলি, স্যার আমরা অলরেডি নিউ মার্কেট গেটে আছি, কোনো ইয়ে নাই, কোনো সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা দেখছি। তো আপনার এরপরে দেখা যায় যে ভিতরে গোলাগুলির আওয়াজ পাই আমরা 10:45টার দিকে। প্রথম যেটা 9:40 আর 9:45-এর দিকে আমরা প্রথম গোলাগুলির আওয়াজটা পাই বিভিন্ন জায়গায়, এবং সৈনিকদের বিডিআর সোলজারদের দৌড়াদৌড়ি এবং অন্যান্য একটা বোঝা যায় যে, এবং মুখে লাল ধরনের কাপড় পেঁচিয়ে পিলখানার গেটে এসে হ্যান্ড মাইকে তারা ঘোষণা করতে থাকে যে তারা এখন থেকে বিদ্রোহ ঘোষণা করছে। তো ইনিশিয়াল টাইমে আমাদের যে পেট্রোল এবং আমাদের CPC-4 এর যে কোম্পানি ওয়াইসি থাকে, সে হচ্ছে কোম্পানি ওয়াইসি যে ছিল সে হচ্ছে ক্যাপ্টেন শফিক, সে তার একজন ডিএডি কে ফায়ার ওপেন করার কথা বলে এবং সে শটগানে ফায়ার ওপেনও করে। ডিএডি মোজাম্মেল আর লিয়াকত এরকম কোন একজন তাকে ফায়ার ওপেন করতে বলে এবং সে ফায়ার ওপেনও করে, এবং এই ফায়ারের কারণে তারা পিছিয়ে যায়। অর্থাৎ নিউ মার্কেট গেটে বিডিআর এর যে সমস্ত জওয়ান ছিল মিনিমাম 15 থেকে 20 জন, যারা কিনা ওই গেটের উপরে 4 থেকে 5 জন এবং নিচে বাকি লোক তারা হ্যান্ডের দিকে তাক করে ফায়ার করছে। ওকে, আমরা তখন চেষ্টা করি যে ঠিক আছে বিভিন্ন কাভার নিয়ে আমরা ফায়ার ব্যাক করি, এবং আমাদের কোম্পানির লোকজন তারা এগিয়ে যায় এবং পিলখানা গেটে অবস্থান করে, অর্থাৎ নিউ মার্কেট গেটে অবস্থান করে এবং তারা পিছিয়ে যায়। তখন কর্নেল জাকির স্যার ছিলেন হচ্ছে নিউ মার্কেট গেটের সামনে। উনি বারবার চেষ্টা করেন রেজানুল খানের উনি ছিলেন এডিজি,
স্যারের সঙ্গে যোগাযোগ করার জন্য। আমি যেহেতু অ্যাডজয়েন্ট ছিলাম, স্যারও আমাকে বারবার বলেন ঠিক আছে তুমিও যোগাযোগ করার চেষ্টা করো তার স্টাফ অফিসারের সঙ্গে। বাট রেজানুর খান উনি ছিলেন হচ্ছে আমার 31 বেঙ্গলের প্রিভিয়াস সিও অর্থাৎ কমান্ডিং অফিসার। তো আমি পার্সোনালি রেজানুর খানকে বহুবার ফোন দেওয়ার চেষ্টা করি সরাসরি যখন তার স্টাফ অফিসারকে না পাই, কারণ তার ফোন বরাবরই ব্যস্ত ছিল। কিন্তু তখনও যে যখন না পাই, এরপরে একটা পর্যায়ে যে যখন তার সঙ্গে কথা হয় কর্নেল জাকিরের, কোনোভাবেই উনি পারমিশন দেননি এবং আমরা কেন ফায়ার ওপেন করেছি সেটার জন্য আমাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। ওইখান থেকে আমাকে কর্নেল জাকিরকে বলা হয় যে ঠিক আছে ক্যাপ্টেন রেজাকে স্ট্যান্ড রিলিজ করা হোক, সেটা তাকে তার মাদার ইউনিটে পাঠা দেওয়া হোক। ঠিক আছে, তো তবুও আমাদের লোকজন যারা এখানে ছিল অর্থাৎ ক্যাপ্টেন শফিকের আন্ডারে যারা ছিল তারা ফুললি ক্যাপাবল ছিল যে ওই ফোর্স নিয়ে তারা ভিতরে এগিয়ে যাওয়ার। কারণ বিডিআর ফোর্স আপনি যদি কর্নেল জাহিদের কর্নেল গুলজার স্যারের একটা কথোপকথনের শুনে থাকেন, যেটা কনক স্যার ভাই হয়তো শুনেছেন কিনা জানি না, যেটা হচ্ছে র্যাব টু সিও কর্নেল জামান স্যারকে কর্নেল গুলজার স্যার নিজে ফোন করে বলেন যে এরা খুব ভীতু, তোমরা চেষ্টা করো ঢোকার জন্য, এরা পালা যাবে সব। তো আলটিমেটলি দিস ওয়াজ দ্য ফ্যাক্ট যে বিডিআর সৈনিকরা আমরা যখন প্রথম ফায়ার ওপেন করি তারা আলটিমেটলি পিছনে হটে যায় এবং আমাদের ট্রুপসটা লিটারালি গেটে অবস্থান করে। এবং এটা কেন করা হলো, এই জন্য মানে কর্নেল রেজানুর খান উনি যার পণ্যায় ক্ষিপ্ত ছিলেন এবং তারপরে আমাদেরকে বলা হয় যে না আমাদেরকে পিছিয়ে আসতে 1 কিলোমিটার পিছে, অর্থাৎ নিউ মার্কেট গেট পার হয়েও যেটা যে 4 রাস্তার মোড় সেইখানে এসে অবস্থান নিতে বলা হয় এবং কর্ডন করে রাখতে বলা হয়, যাতে করে কোনোভাবেই যেন এখান থেকে কোনো কিছু বা কোনো ধরনের র্যাবের সৈনিক বা কেউ যেন কোনো ধরনের কোনো ফায়ার ব্যাক বা মানে আক্রমণ করার চেষ্টা না করে। এর মধ্যে আমাদের ডিএডি মোজাম্মেল উনিও একটু মানে বুলেট ইনজিউর্ড ছিলেন, তার এই পাশের মানে গলার পাশ দিয়ে অলরেডি বুলেট চলেও যায়, কিন্তু আমরা কোনোভাবেই তার কাছ থেকে পারমিশন পাই না। এরপরে আমাদের ওইখানে যে অবস্থানটা ছিল, আমরা ঠিক 9:50 সময় আমরা অ্যাটাক করার জন্য প্রস্তুত ছিলাম। এটা ঠিক যে প্রথম অ্যাটাকটা আমরা 9:50 সময় ফুল ফ্লেজেড অ্যাটাক করার জন্য প্রস্তুত ছিলাম এবং আমাদের প্রস্তাবনা ছিল অর্থাৎ র্যাব থেকে আমার কোর্সমেট অর্থাৎ ক্যাপ্টেন মাঝার যে নূর মোহাম্মদ সাহেবের জামাই ছিল তৎকালীন আইজিপি, আমি ব্যক্তিগতভাবে মাঝারের বড় ভাই হায়দার স্যারের মাধ্যমে নূর মোহাম্মদ স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। মাঝার আমার ক্লাসমেট ছিল এবং কোর্সমেটও ছিল। তো তবুও আমরা কোনো ধরনের কোনো সদুত্তর পাইনি। তো 9:50 সময় আমাদেরকে পারমিশন দেওয়া হয় না। এরপরে দ্বিতীয়বার অ্যাটাকের জন্য আমরা 11টার সময় প্রস্তাবনা করি যে আমরা ফুললি রেডি। ততক্ষণে আমাদের র্যাব 10 হাজারিবাগের গেট, র্যাব 3 নিউ মার্কেট গেট এবং র্যাব 2 মেইন যে জিগাতলার গেট যেটা মেইন গেট সেটাতে অলরেডি পজিশনে আছে। তখনও যদি আমাদেরকে 11টার সময় যদি আমাদেরকে পারমিশন দেওয়া হতো, তবুও র্যাব ওয়াজ কোয়াইট ক্যাপাবল এনাফ যারা কিনা ইনিশিয়াল থার্স্টটা দিতে পারতো, কিন্তু সেটারও আমাদের কোনো দেওয়া হয় না। এরপরে 12টার সময় আমরা আবার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই দেওয়া হয় না। জেনারেল মইনু আহমেদ, আমি যাকে এমিরেটাস ফিল্ড মার্শাল হিসেবে আমি বলি যে সে হচ্ছে এমিরেটাস ফিল্ড মার্শাল, তো উনি যখন মানে উনি ক্যাপ্টেন শফিকের নামটা খুব ভালো মতো মনে রাখছেন। উনি তার বক্তব্যের মধ্যে ক্যাপ্টেন শফিকের নামটা বলেছেন যে ক্যাপ্টেন শফিক 350 জন, যদিও আমাদের কাছে 350 জন ছিল না, আমাদের র্যাব 3 পক্ষ থেকে অনলি 50 থেকে 55 জন মতো লোকজন ছিল। তো র্যাব 10 ওইদিকে ছিল যেটা হাজারিবাগ গেটে, আর হচ্ছে র্যাব 2 ছিল হচ্ছে জামান স্যারের আন্ডারে, কর্নেল জামান তার আন্ডারে র্যাব 2 ছিল হচ্ছে মেইন জিগাতলা গেটে। তো শফিকের নামটা মানে এই ফিল্ড মার্শাল মইনু আহমেদের মনে থাকার কারণ হচ্ছে
27 তারিখ যখন সেনাকুঞ্জের দরবার হয়, তখন শফিক ওয়াজ সো ফিউরিয়াস যে শফিক তাকে লিটারালি গালিগালাজ করা শুরু করে, যে মানে তুই তুকারি, যে তুই কেন পারমিশন দিলি না, কেন আমরা ভিতরে যেতে পারলাম না, বা কেন এই ধরনের ঘটনা ঘটলো। তো একটা পর্যায়ে যে জেনারেল মইনু আহমেদ বলে যে ঠিক আছে আমি তাহলে পদত্যাগ করি। তো তখন যে শফিক বলে যে তাহলে তুই এখনই ইউনিফর্ম খুলে এখান থেকে বের হয়ে যাবি। এইটা ছিল হচ্ছে শফিকের ইয়ে। তো আলটিমেটলি তখন মইনু আহমেদ দুটো শার্টের দুটো বোতামও খোলে এবং বেল্ট খুলে ফেলে। ইন দ্য মিন টাইম সিনা ইবনে জামালি সাহেব এসে তাকে ধরে বলেন যে না না ঠিক আছে, আমরা অফিসাররা নিজেদের মতো জ্ঞান না করে আমরা এটাকে একটা ইয়ে করি, যেটা হচ্ছে যে যিনি পারমিশন দেন নাই তাকে দিয়েই আমরা এটা প্রতিশোধ নিব। তো এটা ছিল হচ্ছে শফিককে মনে রাখার মূল কারণ জেনারেল মইনু আহমেদের। বাট এরপরও উনি যখন মানে বিকাল 5টা পর্যন্ত তার অর্থাৎ 3টা সাড়ে 3টার দিকে তখনও পর্যন্ত আমরা ফুল ফ্লেজেড প্রস্তুত ছিলাম, যে কোনো মুহূর্তে যদি বলে তাহলে আমরা পিলখানা 3টা গেটে র্যাবের 3টা ব্যাটালিয়ন যে কোনো সময় দখল নেওয়ার জন্য প্রস্তুত ছিল। দিস ওয়াজ ট্রু। পরবর্তী সময় যে কর্নেল রেজানুর খানের বক্তব্য কি ছিল, তিনি কেন পারমিশন দিলেন না বা এটা নিয়ে কোনো আপনারা ইয়ে করেছেন, উনি এখন কোথায় আছেন? ওকে, কর্নেল রেজানুর খান ওয়াজ হাইলি প্রিভিলেজড ডিউরিং দিস লাস্ট 15 ইয়ার্স। তো উনি লাস্ট যতদূর মনে পড়ে উনি একজন মানে মেজর জেনারেল অবস্থায় রিটায়ার করেছেন, এবং মানে উনি এরপরে র্যাবের এডিজি থেকে উনি 46 ব্রিগেড মানে সরাসরি জেনারেল হাকিমের জায়গা রিপ্লেস করেন, 46 ব্রিগেড কমান্ডার হিসেবে আসেন। এবং তারপরে হচ্ছে আমাদের যে ঘটনাটা ঘটে, যে আমাদের ব্যাপারে একটা মানে আমাদের 4জন কমান্ডো এবং একজন যে কিনা সরাসরি জেনারেল মইনুলের এডিসি ছিলেন, তো এই 5 জনকে নিয়ে ও একটা গল্প তৈরি করা হয় যে ব্যারিস্টার তাপস শুভ্র বোমা হামলার। তো আমাদেরকে ওনার তত্ত্বাবধানে আটকে রাখা হয়, এবং মানে এরপরে যতদূর জানি যে উনি মেজর জেনারেল অবস্থায় রিটায়ার করেছিলেন এবং অ্যাম্বাসেডর ছিলেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কনক ভাই, যে কিছুদিন আগে 3য় মাত্রায় যখন কথা বলি, তো তারপরে খুব নাম করা একজন উনি আমাকে ফোন দেন, অর্থাৎ উনি আমাকে বলার চেষ্টা করেন যে যেহেতু রেজানুর খান সাহেব ছিলেন আমারই ইউনিটের প্রাক্তন সিও কমান্ডিং অফিসার, তো যেন তার নামটা না বলি। তো আমি তখন তাকে বলি, আমার ইনস্ট্রাক্টর এখানে আছেন, সুমন স্যার আছেন, তো আমি তাকে বলি স্যার আমি শুধু তার সম্পর্কে অনলি স্যুপ বলেছি, তার মেইন মেনু এখনো পর্যন্ত কিছুই বলিনি যে সে আরো কি কি করেছে। এখানে জাস্ট একটা আমি ফিলার দিই, রেজা যেটা বললো দ্যাটস কারেক্ট, উনি বাংলাদেশে আছেন রেজানুর। আমি আমার একটা পর্বে বলেছি যে জিয়ার ফিলিং এ মানে রেজানুর ওয়াজ আ ডাইরেক্ট অ্যাপয়েন্টি, মানে তারেক সিদ্দিকী তার ডাইরেক্ট অ্যাপয়েন্টি ছিলেন আমি ওনাকে মানে জেনারেল রেজানুর এখন। তো উনি আবার একই সাথে রাজনৈতিক দিক থেকে বাহাউদ্দিন নাসিমের আত্মীয়। তো এমন একটা সময় ছিল 2009 থেকে 2018 সাল পর্যন্ত, জুনিয়র অফিসার হোক সিনিয়র অফিসার হোক সবাই জেনারেল রেজানুরের থ্রুতে, সেই যখন কর্নেল ছিল র্যাবের এডিজি, সে অবস্থায় অনেক জেনারেল আছেন যারা কোনো কিছুর জন্য তার থ্রুতে যাইতে হতো। আমরা বলবো উনি একটা ত্রাস, মানে উনি সবাই জানতো যে উনি ওনার হাতে টুল আছে, খুনি জিয়া আছে, ওনার হাতে টুল আছে এখন এনএসআই যে ডেপুটি ডাইরেক্টর জেনারেল ইমরান ইবনে রউফ, 7 খুন যার নাম আছে, ওটা অন্য 7 খুন, সেন্ট্রাল জেলের পাশে 7 খুনের জন্য আন্তর্জাতিক তদন্ত আদালতে যার নামে তদন্ত এখনো চলছে। সে অফিসার কিন্তু এখনো বসে আছে এনএসআই মতো জায়গায়, সেখানে আপনি জেনারেল সারওয়ার ফরিদের মতন এত প্রফেশনাল এবং ভালো অফিসার দিলেও কিন্তু সমস্যা থেকে যাচ্ছে, বিকজ এই ধরনের অফিসার আছে। এবং
আমি জানি তারা এই যে আপনারা কথা বলছেন, আমরা কথা বলছি, কেন আমরা এখনো বাংলাদেশে ফেরত যেতে পারতেছি না? বিকজ জেনারেল রেজা নূর এবং তারা যাদেরকে বসায় রাখছিল, বা তারেক সিদ্দিকী যাদেরকে বসায় রাখছিল, তাদের সেই পাপী, সেই খুনি তারা এখনো আছে। আমরা তো এয়ারপোর্ট ক্রস করে ভিতরে ঢুকতে পারবো না, সাহস করে তো এখন রেজা বাংলাদেশে আছে। সুতরাং আমাদের এটা ভুল হবে যদি আমরা মনে করি জেনারেল রেজা নূর এবং তাদের মতন পাপী লোকজন এখন এই পরিস্থিতিতে বোধহয় খুব অসহায়। নো, তারা এখনো দে আর ওয়েটিং। তবে আমি ভাবছি একটা যাবো দেশে, দেখি তোরা কি করতে পারোস, মানে এগুলা দেখতে হবে না। আমি তো মনে করি এই মেজর জেনারেল বা কর্নেল রেজা নূরের যে কাহিনী শুনলাম, তাকে তো ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত এই বিডিআর এর ঘটনার সঙ্গে অন্যতম হিসেবে, অভিযুক্ত ব্যক্তি হিসেবে, এবং তাকে র্যাব হেডকোয়ার্টার থেকে কোমরে রশি বেঁধে পিলখানা পর্যন্ত হাতায় নিয়ে আসা উচিত। এবং আমি সেটা আপনার ইমোশনাল বক্তব্য, বাট আমরা যদি নর্মাল আইনের কথা চিন্তা করি, যে একটা আমরা সভ্যভাবে আমরা আমাদের ভিতরে যে সংক্ষুব্ধ আছে, যে অবশ্যই এটা যদি কেউ করে আমার খারাপ লাগবে না, বাট আমরা বলবো আমরা সিভিলাইজ ওয়েতে করবো, তাহলে কিন্তু সেটা অবশ্যই সব থেকে ন্যূনতম জায়েজ জিনিস এখনকার জায়গায়, যে ওনাদেরকে আইনের আয়তায় রাখা হবে। রেজা বলছিল রেজা নূরের কথা, বাট তার সাথেও ডাইরেক্টর অফ অপারেশনস যে দেন লেফটেন্যান্ট কর্নেল মিজান, তারও কিন্তু একটা দায়িত্ব ছিল। বিকজ অপারেশনাল অর্ডারটা আসবে, রেজানো যদি ফেলও করে, আমি যদি দেন লেফটেন্যান্ট কর্নেল মিজান পরে মেজর জেনারেল হয়ে চাকরিচ্যুত নারী ঘটিত কারণে, তাকে সে তো বলতে পারে ঠিক আছে ইউ গো অ্যাহেড, তোমরা যাও, সে পলিটিক্যাল, তোমরা যাও, বাট সেও তো একই জায়গা থেকেই আসছে। একইভাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে সেখানে, যে তোমরা খুনি হাসিনা এবং তারেক সিদ্দিকীর স্বার্থ দেখবা, এবং খুনি হাসিনার যদি কোনো প্ল্যান থাকে তোমরা সেটা এক বাক্যে মেনে নিয়ে বাকি যারা অফিসার আছে, র্যাব হোক আর্মিতে হোক, তাদেরকে কোনোভাবেই যাতে তারা কোনো অ্যাকশন না নিতে পারে সেটা নিশ্চিত করবা। তো আমি আসবো এই আরো এই প্রসঙ্গটায়। তো ধরেন সুমন ভাই, ধরেন আপনি ঠান্ডা মাথায় সকল পরিকল্পনা জেনে আপনি বসে রইলেন যে সকল অফিসারকে মেরে ফেলা হবে, এই জায়গাতে আপনি তাদের ব্যাপারে এত সিভিলাইজড চিন্তা করলে তো সমস্যা। সুমন ভাই, তাদের ব্যাপারে এত সিভিলাইজ চিন্তা করার সুযোগ নাই, তারা ঠান্ডা মাথার খুনি। এমন না যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমি পারি নাই, হয় না, দুর্ঘটনা অনেক কিছু হয়, কিন্তু আমি ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে সবাইকে থামাই রাখছি যেন বেছে বেছে আমার দেশের বেস্ট অফিসার গুলোকে হত্যা করা যায়। তো সন্ধ্যা আমি তো আসি, ওই যে আপনি 46 ব্রিগেড থেকে আপনারা সেখানে ডিপ্লয়েড হলেন, আপনি চেষ্টা করলেন, বাট আপনাকে তখন কর্নেল হাকিম বাধা দিলেন যে নো, বা আপনি যে কাভারিং ফায়ারের কথা বলছিলেন আমাকে আরেকটা অনুষ্ঠানে, এটা সম্পর্কে একটু জানতে চাই যে কি হয়েছিল, আবার যদি একটু বলেন দর্শক। জি জি অবশ্যই। এখন আমি এই অনুষ্ঠানে বলেছি, এখানে জাস্ট একটু রিপিট করে আসি, যে আমরা তো অনগ্রাউন্ডে যখন পৌঁছায় যাই সেখানে 10:34 মধ্যে আমরা সেখানে অবস্থান নেই, এবং র্যাব ছিল। আমরা আমাদের থেকে অ্যাসেস করে বুঝতে পারি যে টাইম ইজ অফ এসেন্স, সময় গড়ায় যাতে দেওয়া যাবে না। এই অবস্থায় যদি আমরা ভিতরে ঢুকি, আমরা যদিও জানি না, আমাদের খুব অল্প ইনফরমেশন আছে, আমাদেরকে ভিতরে ঢুকতে হবে, বাট অর্ডার আসছে না। জেনারেল হাকিমও তখন সেখানে চলে আসছেন, বাকি ব্যাটালিয়ন কমান্ডার, আমার মতো কোম্পানি কমান্ডার, তারাও মোটামুটি একটা সিকিউর পজিশন আছে যে লঞ্চ করা যাবে। ভিতরের ইনফরমেশন না জানলেও আমরা একবার যদি ঢুকে যাই, গেটে যারা আছে তাদেরকে যদি আমরা নিউট্রালাইজ করি, এবং সেটা নিউট্রালাইজ করার মতো আমাদের সাথেও যথেষ্ট পরিমাণে অস্ত্র ছিল, সেটা হয়তো 2-3 মিনিটে নিউট্রালাইজে লাগতো। বাকিটুকু ভিতরে ঢুকে যাওয়া, এবং আমাদের সাথে সৈনিক, জেসিও, অফিসার, সবাইকে যারা আমাদের পর্যায়ে, আমরা সব অফিসার কথা বলছি, আমরা যদি ভিতরে ঢুকে যাই, আমাদের সবাই যদি মরে যায়, কারো কোনো আফসোস। একটা 2 বছরের সৈনিক বলছে, স্যার আমি আজকে মরবো বলে তো ইউনিফর্মটা আমি পরছি, এই ইউনিফর্ম তো আমার কাফনের কাপড়। আর কার সৌভাগ্য হয় যে আমি যে জামাটা পরে আছি সেটাই আমার কাফনের কাপড়। তো সবার ভিতরে থেকে একটা প্রচন্ড জিদ যে না, আমরা কোনোভাবে এটা হতে দিব না। তো আমরা তখন জেনারেল হাকিমকে বলি, জেনারেল হাকিম তখন বলি যে দেখো, আমি বলছি বারবার, আমিও তো অনগ্রাউন্ডে আছি, বাট আমাকে সেনাপ্রধান পারমিশন দিচ্ছেন না, আমি সিজিএস এর সাথে কথা বলছি, তারা পারমিশন দিচ্ছে না। তখন আমরা তাকে বললাম যে স্যার, এই ধরনের ঘটনা কখনো হয় নাই, বাট এর কাছাকাছি ঘটনা আমরা 71-75-এ দেখেছি স্যার। তখন কিন্তু আমাদের মতন অফিসারদেরকে দায়িত্ব নিতে হয়েছে। আপনি ভালো অফিসার, আপনাকে তো আমরা এখন ক্লোজ অ্যারেস্ট বা কোনো কিছু করে রাখবো না, আপনি আমাদের পাশে আসেন, আমাদের সাথে দাঁড়ান,
আপনি আমাদের অনুমতি দেন। তখন তিনি সেনাপ্রধানের কাছে আবার কথা বললেন, না তখন সেনাপ্রধান জেনারেল ইউ চৌধুরী, উনি যে অশ্রাব্য ভাষায় জেনারেল হাকিম তার কিন্তু